হালনাগাদ খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানা গেছে, উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে একযোগে এই তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকার ওপর কারো আপত্তি থাকলে তা 17 জানুয়ারি পর্যন্ত জমা দেয়া যাবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেয়া আবেদন 30 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। খসড়া প্রকাশের পর 2রা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। নির্বাচনের আগে যারা সংস্কারের কথা বলে তাদের উদ্দেশ্য সৎ নয় বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো হঠকারী সিদ্ধান্তে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে, বিএনপিকে ভাঙার স্বপ্ন সফল হবে না। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই কর্মসূচিতে যোগ দেন সংগঠনটির ঢাকা মহানগর ও আশপাশের জেলার নেতাকর্মীরা। আলোচনা সভার শুরুতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের নেতারা। পরে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের গণতন্ত্রের পৃষ্ঠের উদ্যত রয়েছে, এরা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে নিয়ে এখনো দেশি বিদেশি নানা চক্রান্ত অব্যাহত আছে। চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানান তারেক রহমান। বীর ছাত্র জনতাকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর এখন দেশ গড়ার পালা। তবে সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। সংস্কার নাকি নির্বাচন, এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, অনেক অপপ্রচার হবে, সব অপপ্রচার ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়। রাষ্ট্র সংস্কারের 31 দফা সবার কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। এবং সজাগ থাকতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার যেভাবে বিভেদ সৃষ্টি করছে তাতে সংস্কার বা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এই মন্তব্য করেন। জি.এম. কাদের আরও বলেন, স্বৈরাচারের মতো অন্তর্বর্তী সরকারও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। শিক্ষার্থী হত্যার বিচারের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ নির্মূলের নামে অর্ধেক জনসংখ্যার ওপর অত্যাচার হতে পারে না। বিগত সময়ের মতো এখনও জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি জি.এম. কাদেরের। মন্তব্য করেন, রাজনীতিকে ব্যক্তি শত্রুতায় পরিণত করছে অন্তর্বর্তী সরকার। কে কখন ফ্যাসিবাদের দালাল হয়ে যায় তা বলা যায় না। আমাদের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ, আমি মনে করি, বেআইনিভাবে। এবং আমাদেরকে কোনোখানে বিভিন্ন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদের মানুষের অত্যাচার করছে, অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, ভুল মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের পার্টির কাজকর্ম করতে বাধাগ্রস্ত করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কাজ শুরু হয়েছে। প্রকাশ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া 15 জানুয়ারির মধ্যেই। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কাছে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি আরও বলেন, গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন আয়োজনই নতুন বছরের সরকারের লক্ষ্য।
অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে সোমবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারকে ঘোষণাপত্র প্রকাশে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। পরদিনই বন ও পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, এরই মধ্যে কাজ শুরু হয়েছে, সময় মতোই প্রকাশ করা হবে। এ নিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নতুন বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পণ্যের দাম নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ। বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া না নিয়ে উপদেষ্টা বলেন, এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের দুই অংশ এক হওয়ার খবর ঠিক নয় বলে দাবি করেছে দলটির রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, লোভ দেখিয়ে দল থেকে সদস্য বাগিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। তবে অভিযোগ অস্বীকার করে ফারুক জানান, গণ অধিকারে এখন কোনো বিভক্তি নেই। বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদ এক হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার সন্ধ্যায় পুরনো পল্টনে এক সংবাদ সম্মেলনে দাবি প্রত্যাখ্যান করেছেন রেজা কিবরিয়া ও মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। তাদের অভিযোগ, প্রলোভন দেখিয়ে দলের সদস্য বাগিয়ে নেওয়া হয়েছে। ফারুক হাসান সদস্য সচিব হবার পর থেকেই উনি নানা রকমভাবে চেষ্টা করেছেন এই দুই দলকে একত্রীকরণের জন্য। ওনার কি উৎসাহ ছিল, কেন এটা করছিলেন সেটা জানলেও আমার মুখে বলা ঠিক না, আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন। অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ফারুক হাসান। তার দাবি, তিনি যোগ দেয়ায় গণ অধিকার পরিষদে আর কোনো বিভক্তি থাকবে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে সম্মানিত করেছি, চেয়ারে বসিয়েছি, সেটা ভিন্ন বিষয়। সারা বাংলাদেশের মানুষ জানে গণ অধিকার পরিষদ তারুণ্যের দল, তরুণদের দল। সেই জায়গায় তরুণরা এক জায়গায় হয়েছে। অসত্যের জবাব তার পাশেই বসা অ্যাডভোকেট শিরিন আক্তারই দিয়েছেন। ওই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আমার কথা একটাই, আমার সহযোদ্ধা যারা ছিল, আমরা অতীতে কাজ করেছি, তাদের নিয়ে কোনো নেগেটিভিটি ছড়াতে চাই না। গণ অধিকার পরিষদের দুই পক্ষ একীভূত হয়ে জনগণের অধিকার আদায়ে কাজ করবে বলেও জানান ফারুক হাসান। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না ঢাকা দিল্লির সম্পর্ক। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তাকে ফেরত আনার প্রক্রিয়া এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা একসাথে চলবে। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নতুন বছরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে। নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থনীতি ও কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত সহ স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে সরকার। আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই। কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না, কারণ আমি মনে করি যে তিনটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যথেষ্টই আছে। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে ঢাকা দিল্লির সম্পর্কে দূরত্ব আরও বাড়বে কিনা, এমন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই, আমরা সেগুলি নিয়েও পাশাপাশি আগাবো। এ মাসেই দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন তিনি, তবে সূচি ও আলোচনা এজেন্ডা এখনো ঠিক হয়নি। চীনারা যেহেতু
আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করে আমাদের কি অ্যাচিভেবল, কি আমাদের তাদের কাছ থেকে সমাধান করতে পারি। এই সময় মিয়ানমার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের 3 জন অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা আলাদা 3টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। অবসরে যাওয়া 3 কর্মকর্তা হলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, পুলিশের টেলিকমের অতিরিক্ত আইজিপি YM বেলালুর রহমান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও 8 উপপরিদর্শককে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার রাত 8টার দিকে তাদেরকে এই চিঠি দেয়া হয়। একাডেমি ছাড়া নির্দেশনাও পেয়েছেন তারা। রোববার সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে 8 জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। নোটিশে তাদের 3 কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়ার কথাও জানানো হয়েছিল। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়ার পক্ষে অব্যাহতি পত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহীন। এর আগে 3 ধাপে 313 জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া 43তম বিসিএস এ চাকরি প্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবিও জানান তারা। বুধবার দুপুরে সচিবালয়ের সামনে জড়ো হন তারা। এ সময় সরকারি কর্ম কমিশনের সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে কেন বাদ পড়েছেন তা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখেন তারা। 43তম বিসিএস এ নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের 15 অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে গত 30শে ডিসেম্বর নতুন করে আবারও প্রজ্ঞাপন জারি হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন 168 জন। 43তম বিসিএস এর দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছেন মোট 267 জন। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির কথা রয়েছে আজ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, জামিন শুনানির বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে বা কখন নাগাদ এটি হতে পারে, সর্বশেষ কি তথ্য রয়েছে? গত 25 নভেম্বর মূলত ঢাকার আন্তর্জাতিক শাহ জালাল বিমানবন্দর থেকে আটকের পর এর পরদিন তাকে চট্টগ্রামের এই আদালতে তোলা হয়েছিল। সেদিনই তার জামিন আদালত নামঞ্জুর হয় এবং সেই প্রেক্ষাপটে আমরা জানি যে এখানে সংঘর্ষ এবং একজন আইনজীবীর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং তারই ফলে আমরা পরবর্তীতে দেখেছি যে 3 তারিখ তাকে আবার আদালতে তোলা হয়েছিল এবং আদালতে তোলার পরে সে সময় কোনো আইনজীবী না থাকায় আজকে তার জামিনের শুনানি সময় নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একেবারে কঠোর এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আমরা আজকে একেবারে এই আদালতের পরীর পাহাড়ের নিচ থেকে সকল মানুষকে যারা আসছেন সবাইকে পরিচয়পত্র, কেন আসছেন আদালত ভবনে সেই কারণগুলো জিজ্ঞাসা করে তারপর উঠতে দেওয়া হচ্ছে। বিচারক, আইনশৃঙ্খলা বাহিনী বা এই ধরনের কারো ছাড়া অন্যান্য কারো আসলে গাড়ি বা এই ধরনের যানবাহন কিন্তু আজকে উপরে উঠতে দেওয়া হচ্ছে না। আর আমরা একটু এই ঘটনার কথা বলি যে তার এই রাষ্ট্রদ্রোহ মামলায় যে ফিরোজ খান নামে এক বিএনপি নেতা, যদিও তাকে পরবর্তীতে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তিনি মামলা করেছিলেন। সেই প্রেক্ষাপটে তাকে 25 নভেম্বর গ্রেপ্তার করা হয়। 26 নভেম্বর এই আদালত প্রাঙ্গণে তার জামিন নামঞ্জুরকে ঘিরে সনাতনী জাগরণ মঞ্চের তার অনুসারী যারা আছেন তাদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভের পরে বিকেলে আমরা দেখেছি যে এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় একজন আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে
এবং তারপরে আসলে আমরা দেখছি যে ইতোমধ্যে 6টির মতো মামলা হয়েছে, 2টি হত্যা মামলা এবং বাকি 4টি পুলিশের উপর হামলা এবং পুলিশের কাজে বাধা দান এই ধরনের অভিযোগে মামলা হয়েছে। এবং সেই ঘটনাগুলোতে সেই 6টি মামলা ইতোমধ্যে 40 জনের মতো আটক আছেন এবং আমরা দেখেছি যে দফায় দফায় অন্তত 4 থেকে 5 জন আমরা দেখেছি যে তারা 164 ধারায় কিন্তু ইতোমধ্যে 3 জনের মতো জবানবন্দি দিয়েছেন। মাঝখানে 11 এবং 12 ডিসেম্বর ঢাকা থেকে আসা একজন আইনজীবী তিনি আগাম জামিন শুনানির জন্য আবেদনের চেষ্টা করেছিলেন, যদিও সেটি প্রয়োজনীয় যে আইনানুগ যে নিয়ম কানুন আছে সেই নিয়ম মেনে না করায় সেটি আসলে আদালত কর্তৃক গৃহীত হয়নি। তো আজকে তার জামিন শুনানি আছে, তবে আমরা এখানে যে আয়োজন দেখছি তাতে মনে করা হচ্ছে যে হয়তো 11টার দিকে তাকে আদালত প্রাঙ্গণে আনা হতে পারে, যদিও এই বিষয়ে এখনো এখানে স্পষ্ট করে কেউ মুখ খুলছেন না। আমরা পুলিশের সাথেও কথা বলছিলাম, পাশাপাশি আদালতের বিভিন্ন সূত্রের সাথে কথা বলছিলাম, তারা আসলে কেউই এই ব্যাপারটিতে তাকে আদালতে আনা হবে কিনা সে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না, যেহেতু এটি একটি স্পর্শকাতর মামলা এবং এই পুরো ঘটনাটিকে ঘিরে সারা দেশে এক ধরনের স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হয়েছে, তাই আসলে এই গোপনীয়তার কথাটি বলা হচ্ছে। তারপরেও আমরা দেখছি যে এখন আদালতের এই মুহূর্তে পরিস্থিতি বেশ শান্ত বলা যায় এবং সামগ্রিকভাবে নিরাপত্তা ব্যবস্থাপনা খুব জোরালো করা হয়েছে এবং আমরা এখানে আইনজীবী হত্যাকাণ্ডকে ঘিরে এখানে আইনজীবীদের পক্ষ থেকে গত সময়ে বেশ প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ সমাবেশে গতকালকে আমরা একটি মানববন্ধন কর্মসূচি দেখেছিলাম আইনজীবীদের। বেলা বাড়ার সাথে সাথে নিশ্চয়ই এই বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে, আপনার মাধ্যমে আমরা তা দর্শকদের জানাবো। এফএসআরইউ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য এক্সিলারেট এনার্জি এলএনজি সরবরাহ বন্ধ রেখেছে। জাতীয় গ্রিডের সরবরাহ কমেছে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস। এতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে তিতাস গ্যাসের এলাকাগুলোয়। প্রতিষ্ঠানটি বলছে আরও 2 দিন শিল্প ও বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ বেশ কম থাকবে। বারবার গ্যাস সংকটে হতাশা ও ক্ষোভ জানিয়েছেন শিল্প মালিকরা। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে আবারও গ্যাস সংকট বেড়েছে। চাপ কম থাকায় কয়েক ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গাড়ি চালকরা। লাইন থেকে 3 ঘন্টা 4 ঘন্টা বন্ধ, কোনো পাম্পে থায় গ্যাস, কোনো পাম্পে থায়ই না। এই 2 সপ্তাহ হলো আবার গ্যাস ঠিক মতো পাওয়া যাইতেছে না। যেভাবে লাইনে গ্যাস ছিল তার তুলনায় লাইনে গ্যাস অনেক কম আছে, সেজন্য গ্যাস দিতে সমস্যা হয় আর কি। আগে 500 টাকার গ্যাস নিত, এখন 350 টাকা দিচ্ছে। এদিকে ডাইং, টেক্সটাইল, সিরামিক সহ গ্যাস নির্ভর বিভিন্ন শিল্পেও গ্যাস সংকট চরমে। উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে কিছু ইউনিটের, বাকিগুলোও চলছে কম সক্ষমতায়। ব্যবসায়ীরা বলছেন কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় সময় মতো রপ্তানিও ব্যাহত হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের সাথে কমিটমেন্ট যেটা ছিল যে কন্টিনিউয়াস আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হবে বলেই 12 টাকার গ্যাস 30 টাকা করা হলো। এরপর থেকে এই সংকট আরও প্রকট এবং এটা এই মুহূর্তে যদি বলি যে বিশেষ করে গত 1-1.5 বছর যাবৎ সংকট চরমে পৌঁছেছে, ফলে আমরা কিন্তু উৎপাদন অনেকভাবেই আমরা ব্যাহত হচ্ছে। স্থানীয় গ্যাসের উত্তোলন কমে নেমেছে 1900 মিলিয়ন ঘনফুটে। 2 টার্মিনালে আমদানির এলএনজি মিলত 850 মিলিয়ন ঘনফুট, কিন্তু 1 জানুয়ারি থেকে মেরামত ও রক্ষণাবেক্ষণে চলে গেছে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ। আরেকটিতে এখন এলএনজি মিলছে 550 মিলিয়ন ঘনফুটের মতো। এতে কেবল তিতাস গ্যাসের এলাকাতেই ঘাটতি বেড়েছে 200 মিলিয়ন ঘনফুটের বেশি। এই শর্টেজটা আমরা 3টা ভাগে আমরা রেশনিং থেকে তাদের কাছ থেকে নিতে চাচ্ছি। বিদ্যুৎকে আমরা একটু অ্যালোকেশন কমিয়ে দিয়েছি, শিল্পকে আমরা একটু বেশি মাত্রায় অ্যালোকেশন কমাতে হচ্ছে আমার, কারণ ঢাকা আবাসিক ইয়েগুলোকে আমরা চেষ্টা করছি যাতে ঢাকা ইফেক্টটা কম হয়। ডিসেম্বরে তিতাস, ঢাকা, নারায়ণগঞ্জ সহ তার এলাকাগুলোতে দৈনিক গড়ে 1,500 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস বিতরণ করেছে। সে সময় সারা দেশে গড়ে সরবরাহ হয় 2,757 মিলিয়ন ঘনফুট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই গ্যাস সংকটের কারণে শিল্প কারখানা এবং ডাইং, টেক্সটাইল, সিরামিক ইন্ডাস্ট্রি সহ যারা গ্যাসের উপর নির্ভরশীল তারা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন? দেখুন, নারায়ণগঞ্জ এই রপ্তানিমুখী যেই নিট শিল্প কারখানা আছে প্রায় 700 প্রতিষ্ঠান, এই গ্যাস সংকটের কারণে, গ্যাসের চাপ কম থাকার কারণে তারা কিন্তু একেবারে উৎপাদন ব্যাহত হচ্ছে তাদের।
বিশেষ করে মালিকরা যে অভিযোগটি করেছেন যে বিদেশ থেকে যে অর্ডারগুলি আসছে তারা কিন্তু সঠিক সময়ে সেসব পণ্য তারা রপ্তানি করতে পারছেন না এবং উৎপাদনে এই গ্যাস সংকটের কারণে তাদের যেই আর্থিক ক্ষতি হচ্ছে এটা কিন্তু আসলে নিডস সেক্টরের জন্য একেবারে ক্ষতিকর অবস্থা। তারা কিন্তু এটা থেকে কাটিয়ে ওঠার জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যেন এই গ্যাসের যেই তাদের যে চাহিদা সেটা যেন তারা যেন সরবরাহটা সঠিক মতো তারা পায়। এবং বিকেএমইর যে সভাপতি মোহাম্মদ হাতেম আমাদেরকে জানিয়েছেন যে বিগত সময়েও এই গ্যাসের সমস্যা ছিল এবং বর্তমানেও গ্যাস সংকটের কারণে এই রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা সরকারের চাহিদা অনুসারে তাদের সাথে যে চুক্তি ছিল সেই অনুসারে তারা এই গ্যাস সরবরাহ তারা পাচ্ছেন না এবং এতে করে কিন্তু এই রপ্তানিমুখী নিট বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানগুলি সেটা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং শ্রমিকরাও এই ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের অনেক ইউনিট বন্ধ রয়েছে, যার কারণে শ্রমিকরাও বেকার হয়ে পড়ছে। সব মিলিয়ে মালিক এবং বিকেএমইর কর্মকর্তাদের দাবি যেন সরকার দ্রুত এই সমস্যা তারা কাটিয়ে ওঠেন এবং শিল্প উৎপাদনে যেন সুন্দরভাবে তারা সেই কাজগুলি করতে পারেন, তারা যেন তাদের চাহিদা অনুসারে সেই গ্যাস সরবরাহ পান, এমনটাই তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের চিত্র। রাকিব সাথেই থাকবেন। এবারে গাজীপুরের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, নারায়ণগঞ্জের পরিস্থিতি আমরা দেখছিলাম, প্রায় 700 কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে, রপ্তানিতে বাধা সহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গাজীপুরের পরিস্থিতি কেমন? দেখুন, গাজীপুরে আমরা যে খবর পেয়েছি শিল্প পুলিশের মাধ্যমে এবং এখানে তৈরি পোশাক কারখানার মালিকদের সঙ্গে কথা বলে শিল্প পুলিশ যেটা জানিয়েছেন যে গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং সব মিলিয়ে সিরামিক ওষুধ সহ 5,500-এর মতন কারখানা রয়েছে এবং এগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু গ্যাস নির্ভর এবং আমরা যেটি দেখেছি যে সিএনজি পাম্পও রয়েছে গাজীপুরে উল্লেখযোগ্য সংখ্যক এবং এই সবগুলো জায়গাতেই কিন্তু গ্যাসের যে সংকট সেটি তীব্রভাবে আমরা দেখতে পাচ্ছি এবং কারখানা মালিকরা যেটি অভিযোগ করছেন যে তাদের যে চাহিদা দৈনিক 15 PSI চাপের গ্যাস সরবরাহ থাকার কথা, সেখানে তারা পাচ্ছেন 2 থেকে 3 PSI, ফলে তাদের যে মেশিনপত্র সেই মেশিনপত্র চালানোর মতো গ্যাস সরবরাহ তারা পাচ্ছেন না, ফলে দিনের বেশিরভাগ সময় তাদেরকে হয় মেশিন বন্ধ রাখতে হচ্ছে, না হলে জেনারেটর চালিয়ে তাদের মেশিন সচল রাখতে হচ্ছে। এক্ষেত্রে ডিজেল চালিত জেনারেটর চালাতে গিয়ে তাদের কিন্তু বেশি খরচ করতে হচ্ছে এবং শিপমেন্টের অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে মালিকরা বলছেন এবং তাদের যে উৎপাদন খরচ সেটাও বেড়ে গেছে এবং উৎপাদন ব্যয়ের সাথে সাথে তাদের যে অর্ডার সেই অর্ডারের দাম কিন্তু বাড়েনি, ফলে শ্রমিকরা এখানে মালিকরা যেটি অভিযোগ করছেন যে এই তিতাস গ্যাসের যে সরবরাহ লাইন সেই লাইনে চাপ কম থাকার কারণে তাদের এই সমস্যাটি হচ্ছে এবং একজন বিজিএমই কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম, সালাউদ্দিন চৌধুরী, তিনি বলছেন যে তারা চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না এবং তৈরি পোশাক কারখানার যে শিপমেন্ট সেই শিপমেন্টেও তাদের সমস্যায় পড়তে হচ্ছে এবং তিনি বলছেন যে গ্যাসের দাম এর মধ্যে কয়েক দফা সরকার কিন্তু বাড়িয়েছে, কিন্তু তাদের যে সেবা সেই সেবাটা তারা কাঙ্ক্ষিত মাত্রায় পাচ্ছেন না, ফলে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু আগের মতোই রয়ে গেছে। তিনি সরকারের কাছে দাবি করেছেন যেন এই যে সঞ্চালনের যে সমস্যা সেটি দ্রুত সমাধান করেন এবং তারা যে চাহিদা অনুযায়ী যে গ্যাস সেটি যেন তারা পান, সেই ব্যাপারে তারা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। একই অবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি সিএনজি পাম্পগুলোতেও, সেখানে কিন্তু সকাল থেকে অনেক সিএনজি পাম্পে গ্যাস নেই, ফলে অনেক গাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং দুপুরের কিছু আগে এখানে গ্যাসের এখানে কিছুটা গ্যাস পাওয়া যাচ্ছে এবং এটার কারণে কিন্তু গ্যাসের সমস্যা হচ্ছে এবং একই অবস্থা কিন্তু আমরা দেখতেছি রান্না বান্নার যে কাজ সেখানেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে এবং সেখানে রান্না বান্নার যে গ্যাস সেই গ্যাসে কিন্তু পাচ্ছে না, ফলে যারা গৃহিণী তারাও কিন্তু এখানে সংকটে পড়েছেন, দুর্ভোগে পড়েছেন এবং তারা যেটি বলছেন যে গভীর রাতে কিছুটা গ্যাস পেলেও সকালে কিন্তু সেই গ্যাস নেই এবং সেই গ্যাস না থাকার কারণে তাদের কিন্তু রান্না বান্নায় বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে, সমস্যা পড়তে হচ্ছে। এই ছিল গাজীপুরের গ্যাস সরবরাহের সঞ্চালনের যে সমস্যা, সেই সমস্যার সর্বশেষ পরিস্থিতির খবর। গ্যাস সংকটের বিষয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। শীতেলেই বেড়ে যায় কচ্ছপ শিকার ও পাচার। চাঁদপুর কুমিল্লার জলাধার থেকে ধরে এদের নেওয়া হয় দিনাজপুর বগুড়ায়। সম্প্রতি বন বিভাগের বেশ কয়েকটি অভিযানে প্রায় 30 মণ কচ্ছপ উদ্ধার করে বন বিভাগ। বন্যপ্রাণী অপরাধ ইউনিট বলছে
শুকনো মৌসুমে জলাশয়ের পানি শুকিয়ে এলে একটি চক্র নামে কচ্ছপ ও পরিযায়ী পাখি শিকারে। অপরিচিত পরিবেশ, তাই অবাক চোখে চারপাশ দেখে ফিরছে কড়িকাট্টা কচ্ছপ। নিজ আবাস জলাশয় থেকে আশ্রয় হয়েছে ইট সিমেন্টের মেঝেতে। বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে আরও আছে হলুদ সন্ধি কচ্ছপ, যা রাতের বাসে উত্তরবঙ্গে পাচার হচ্ছিল। সম্প্রতি চাঁদপুর কুমিল্লায় মাছের আড়তে অভিযান চালিয়ে ৩ প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। কুচিয়া ব্যবসার সাথে সম্পৃক্ত আছে, তাদের সাথে এই কচ্ছপ ধরার কিছু লোক থাকে আলাদা, তারা আসলে প্রতি বছর একটা কন্টাক্টে থাকে। কুমিল্লা চাঁদপুরে বিভিন্ন খাল বিল নদী নালার এই ভিতর থেকেই এদেরকে ধরা হয়। পাচারের সময় গেল 15 দিনে প্রায় 30 মন কচ্ছপ উদ্ধার হয়েছে। বন বিভাগ বলছে, শীতে খালবিল শুকিয়ে গেলে কচ্ছপ শিকারে নামে একটি চক্র, যাদের সাথে দেশের বিভিন্ন প্রান্তে পাচারকারীদের যোগাযোগ রয়েছে। জলাশয় থেকে এসে মাটির নিচে থাকবে এবং ডিম পাড়বে। যারা ধরে তারা এখন ওই যে গুছি দিয়ে এগুলির এভাবে গর্ত ইয়ে করে এগুলি হারভেস্ট করে। সুতরাং এগুলির মুভমেন্ট আমাদের দেশে এক এলাকা থেকে আরেক এলাকা হতে পারে, অথবা প্রতিবেশী দেশেও যেতে পারে। শীতের শুরুতে পরিযায়ী পাখির আনাগোনা বাড়ে, বিশেষ করে সরালি, বক ও হাঁস প্রজাতির পাখি জলাশয়ে দেখা যায় বেশি। এই সুযোগে পাখি শিকারীরা সক্রিয় হয়ে ওঠে। এরা উচ্চ মূল্যে এসব বিক্রি করে অভিজাত রেস্তোরাঁয়। পাখিগুলো দেখেন আপনি, সাইজটা কিন্তু খুবই ছোট, প্রায় 200 গ্রাম মাংস হবে না। তো এই 200 গ্রাম মাংসের জন্য কিন্তু মানুষ 1500 টাকা আপনার সহজেই খরচ করছে। কিন্তু আপনি দেখেন একটা হাঁস যদি আপনি কিনেন 500 টাকায় কিন্তু আপনি 1200-1300 গ্রামের একটা দেশি হাঁস পেয়ে যাবেন। পাখি ও কচ্ছপ শিকার বেচা বিক্রি ও খাওয়া দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে লাখ টাকার জরিমানা অথবা 1 থেকে 5 বছরের জেলও হতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 263 কোটি 90 লাখ ডলারের রেমিটেন্স এসেছে ডিসেম্বরে। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এর আগে করোনাকালীন 2020 সালের জুলাই মাসে 259 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙল 2024 সালের বিজয়ের মাস ডিসেম্বরে। অর্থবছরের প্রথম 6 মাসে রেমিটেন্স এসেছে 1377 কোটি ডলার, যা আগের অর্থবছরে একই সময়ে ছিল 1080 কোটি ডলার। অর্থনীতিতে প্রত্যাশিত গতি না ফেরায় চলতি অর্থবছরের 5 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি বেড়েছে। এ সময় ঘাটতি 10,000 কোটি টাকা বেড়ে 42,000 কোটি টাকা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, গত নভেম্বর পর্যন্ত আদায় হয়েছে 1,27,000 কোটি টাকা। অর্থনীতি ধীরগতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কিছু প্রতিষ্ঠানের উৎপাদন কমে যাওয়া বা বন্ধ হওয়ায় রাজস্ব কমেছে বলে মনে করছেন কর্মকর্তারা। বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে ট্যাক্স ছাড় দেয়ায় আদায় কমেছে বলেও মত বিশেষজ্ঞদের। শুধু নভেম্বরেই আদায় কমেছে প্রায় 2,500 কোটি টাকা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর উপায় নিয়ে বৈঠক করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় লক্ষ্য 4,80,000 কোটি টাকা। দেশের জাহাজ ভাঙা শিল্পে কমেনি নিরাপদ কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ। 2024 সালে বিভিন্ন ইয়ার্ডে মোট 32টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 শ্রমিকের, আহত হয়েছেন 37 জন। আগের বছরও 22 দুর্ঘটনায় মারা যান 7 জন। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনাময় এই খাতে দুর্ঘটনার পেছনে সংশ্লিষ্ট সব পক্ষেরই গাফিলতি আছে। আর মালিকপক্ষের দাবি, সাম্প্রতিক নানা উদ্যোগে এই শিল্পে কর্মী নিরাপত্তা বেড়েছে। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক একটি শিল্পখাত শিপ ব্রেকিং বা পুরনো জাহাজ ভাঙা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ছোট বড় 150 শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রতি মাসে ঘটছে দুর্ঘটনা ও শ্রমিক হতাহতের ঘটনা। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের তথ্য মতে 2024 সালে চট্টগ্রামের বিভিন্ন শিপইয়ার্ডে মোট 32টি বড় দুর্ঘটনা ঘটে। এতে 7 শ্রমিকের মৃত্যু ও অন্তত 37 জন আহত হন। ইয়ার্ডগুলোতে দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। অস্থায়ী ভিত্তিতে অনভিজ্ঞ শ্রমিক নিয়োগ, পর্যাপ্ত বিশ্রামের অভাব, কাজের সময়সীমা না মানা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং উপযুক্ত পরামর্শক নিয়োগ না করায় কমছে না দুর্ঘটনা। এছাড়া যে কোনো দুর্ঘটনায় দায়সারা তদন্তের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তদন্ত কমিশন আসে, অনুসন্ধান কমিটি আসে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক কারণটা হয়তো উদ্ধার করা যাচ্ছে না। এই সঠিক কারণটা উদ্ধার করা না গেলে আমি কিভাবে ওই প্রবলেমটাকে আমি নিরসন করতে পারবো।
একটি বেসরকারি সংস্থার গবেষণা বলছে গেল এক দশকে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় অন্তত 146 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2024 সালে আন্তর্জাতিক সনদপ্রাপ্ত একটি গ্রিন ইয়ার্ডে বিস্ফোরণে 6 জনের মৃত্যু নতুন শঙ্কার জন্ম দিয়েছে। গ্রিন ইয়ার্ডগুলোতে সাধারণত দেশি বিদেশি সার্ভেয়ার প্রতিষ্ঠানের কঠোর নজরদারি থাকে। এদিকে মালিক পক্ষের দাবি ইয়ার্ডে দুর্ঘটনা জড়িত সংকট কমেছে। আমাদের সংকট নেই, কারণ শ্রমিক তো অনেক কম লাগে, সংকটের কোনো কারণ নেই। দুর্ঘটনা অনেক আগে থেকে কমে গেছে, কারণ যেই থেকে অত্যাধুনিক হয়ে গেছে। শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোকে নিরাপদ করতে সরকারের সহযোগিতার অভাব আছে বলেও অভিযোগ খাত সংশ্লিষ্টদের। ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন কমপ্লাই করতে হলে অনেক সময় অনেকগুলো জিনিসকে ইম্পোর্ট করতে হলে রিকোয়ারমেন্ট যা আছে ওটা না ভেঙে একটু ফাস্টার করার হলো গিয়ে একটা আমাদের সরকারের কাছে চাহিদা। বর্তমানে দেশে 4টি ইয়ার্ড নিরাপদ গ্রিন সনদ পেয়েছে। নতুন বছরে আরও 12 থেকে 14টি ইয়ার্ডের সনদ পাওয়ার কথা রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের কয়েকটি বিভাগের ওপর দিয়ে কয়েক দফায় মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে তারা। এছাড়া গত কয়েক বছরের চেয়ে এবার জানুয়ারিতে শীত বেশি পড়তে পারে। হিমেল বাতাসের সঙ্গে ঝরছে কুয়াশা। বছরের প্রথম দিন ভোর থেকেই এ চিত্র দেশ জুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও রোদের উত্তাপ ছিল কম। আবহাওয়া অফিস বলছে হিমেল বাতাস আর কুয়াশায় বেড়েছে শীতের প্রকোপ। এ মাসেই 3 থেকে 4টি মাঝারি ও একাধিক তীব্র শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অফিস। এটা বাংলাদেশের শীতলতম মাস, এই সময় তাপমাত্রা অনেক কমে যায়। এই বছরও জানুয়ারিতে তাপমাত্রা অনেক কমে যাবে, হয়তো 2টা থেকে 3টা আপনার মৃদু থেকে মাঝারি এবং 1টা থেকে 2টা আমরা তীব্র আপনার শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। সেক্ষেত্রে দেশের উত্তর অঞ্চলে তাপমাত্রা আপনার 4-5 ডিগ্রিও নেমে যেতে পারে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা নেমে আসছে 10-এর নিচে। শীতের এমন প্রকোপ চলতে পারে আরো কয়েকদিন। উপরে যে ঠান্ডা বাতাস যখন নিচের দিকে নেমে আসে সেই সময় প্রচন্ড শীত আমাদের দেশে পড়ে যায়, এবং এর সাথে সাথে এই রিসেন্ট টাইমে যেটা হচ্ছে আপনার কুয়াশার ব্যাপ্তিটা বেড়ে গেছে, এবং কুয়াশার ব্যাপ্তির কারণে শীতটা আরো বেশি অনুভূত হচ্ছে। বর্তমানে যে স্পেলটা আছে হয়তো আপনার 5-6 তারিখ পর্যন্ত এই ডেন্স ফগ দেশে অনেক জায়গাতে অবস্থান করতে পারে। সেক্ষেত্রে আরো আপনার 3 থেকে 4 দিন প্রচন্ড শীত অনুভূত হবে দেশের অনেক জায়গাতেই। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশায় বাড়তে পারে শীতের তীব্রতা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশেই বেড়েছে শীতের দাপট। সেই খবর জানাতে এবার যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে রাজধানী ঢাকার পরিস্থিতি হাতিরঝিল এলাকা থেকে জানাবেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, আবহাওয়ার পূর্বাভাস আগেই বলা হয়েছিল জানুয়ারি মাসে শীতের প্রকোপ বাড়তে পারে। রাজধানীবাসী শীত কতটা টের পাচ্ছেন? এটা পার হয়ে গিয়েছে। এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে তাতে সূর্যের দেখা কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত কুয়াশায় ঢেকে আছে পুরো শহর, এবং আমরা এখন আপাতত রয়েছি হাতিরঝিল এলাকায়। এই জায়গাটা আপনি দেখতেই পাচ্ছেন আমার ঠিক পিছনে যেই লেকটি রয়েছে, লেকের চারদিক থেকে কিন্তু কুয়াশা ছেয়ে আছে, এবং যারা চলাচল করছেন তারা কিন্তু স্বাভাবিক উপায়ে চলাচল করতে পারছে না। তাদের শীতের পোশাক সহ, এবং যারা অনেকেই দেখা যাচ্ছে মুখ ঢেকে এবং নানান রকম পোশাক, শীতের পোশাক পরে, গোটা কাপড় পরে চলতে হচ্ছে। কারণ সেই গতকাল থেকে কিন্তু এই শীতের প্রকোপটা ঢাকা রাজধানীর বাইরে, যে কয়েকদিন ধরে রাজধানীর বাইরে যেরকম শীত ছিল, ভারী শীতের একটা প্রভাব ছিল, সেটি কিন্তু গতকাল থেকে রাজধানী ঢাকাতেও শুরু হয়েছে। আসলে এই শীতের যেই আবহাওয়া রয়েছে, সেই শীতের আবহাওয়ার ক্ষেত্রে আবহাওয়া অফিস বলেছে যে এইরকম শীত আসলে আরও 3-4 দিন বা 1 সপ্তাহ ধরে এরকম চলতে পারে, এবং এই শীতের তাপমাত্রাটা আরও বাড়ার কথা বলছে তারা, যে হয়তোবা আরও 2-4 দিন
পরে এই শীতের তাপমাত্রাটা আরও কিছুটা বাড়তে পারে, তবে সপ্তাহ 2 পরে আসলে এই শীতের তাপমাত্রা কমবে এবং দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা আরও বাড়ার পরে আসলে শীতটি কমে আসবে। তবে এই যে সামনের যে কয়েকটি দিন রয়েছে এই শীতের প্রভাব এরকমভাবে চলতে থাকবে এবং এখন পর্যন্ত এই সকাল 9:30 10টার সময় কিন্তু আসলে স্বাভাবিক সময় দেখা যায় যে সূর্যের একটা আবির্ভাব, শীতের সময়ও কিন্তু সূর্যের একটা ভাব চলে আসে, সূর্যের কিরণ, কিন্তু সেই ক্ষেত্রে এখন পর্যন্ত সূর্যের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না কোনো রকম। এই ক্ষেত্রে এখন সকাল থেকে আমরা দেখেছি যে যারা অফিসগামী রয়েছেন, রাস্তায় চলাচল করছেন বা যারা বিভিন্ন রকম পেশার কাজে সকালবেলা বের হয়েছেন তারা কিন্তু আসলে শীতে অনেকটাই কাবু হয়ে আছেন। কারণ হচ্ছে যেই শীতের প্রভাব আসলে রাজধানীতে কিন্তু এরকম শীত অনুভব করা যায় খুব কম, সেক্ষেত্রে এরকম শীত আসলে রাজধানীবাসীর জন্য একটু কষ্টকর বেশি হয়ে যায়, যেক্ষেত্রে তারা বলছেন যে সকালবেলা ঘুম থেকে উঠতেই তাদেরকে আসলে কষ্ট করছে, কারণ সকালে সবারই কিন্তু অফিস থাকে এবং বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে এই শীতের প্রভাবটা তাদের একটু বেশি ফিল করতে হয়। আরেকটি জিনিস যদি বলতে চাই সেটি হচ্ছে এই বছরের যেই শীতের পরিমাণটি রয়েছে সেটি কিন্তু গত যে বছরগুলো রয়েছে সেগুলোর চেয়ে কিছুটা বেশি হবে এমন আবহাওয়া অধিদপ্তর কিন্তু এমন সম্ভাবনা আগেই বলেছে এবং তারা এও বলেছে যারা এই মাসেই কিন্তু একটি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, যে এই বৃষ্টির পরে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং সেক্ষেত্রে এই শীতের পরিমাণটি আরও বাড়বে। এবং রাস্তায় যারা চলাচল করছেন তারা কিন্তু এরকমভাবেই বলছেন যে আসলে এই শীত সবার জন্য আসলে সহ্য করা সম্ভব নয় এবং যারা রাস্তাঘাটে থাকছেন বা যারা পথেই থাকতে হচ্ছে তারা কিন্তু এই শীতে আসলে খুব বেশি ভুগতে হচ্ছে এবং রাজধানীতে দেখা যায় বিভিন্ন এলাকাতেই কিন্তু এরকম, রাজধানীর বাইরের চেয়ে রাজধানীর ভেতরে কিন্তু এরকম মানুষের সংখ্যা অনেক বেশি যারা রাস্তায় বিভিন্নভাবে কষ্ট করছেন এবং এই শীতের কারণে তাদের কিন্তু আসলে ভারী কাপড় প্রয়োজন হচ্ছে এবং অনেকেই রয়েছেন যে আসলে সেই ভারী যেই কাপড় তাদের প্রয়োজন সেটি কিন্তু সবার কাছে থাকে না আসলে, আর রাস্তায় যারা থাকেন আসলে তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে এই শীতের জন্যই। জাহিদুর আমাদের সাথেই থাকবেন। এবারে ঢাকার বাইরের পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিলেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, মৌলভীবাজার আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখা যাচ্ছে? দেখুন, আসলে মৌলভীবাজারে গত কদিন ধরে আমরা দেখছিলাম যে তাপমাত্রা 10 থেকে 14 ডিগ্রির মধ্যেই কিন্তু উঠানামা করছিল। গতকালকে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল তাপমাত্রা। তবে আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে আমাদেরকে জানিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, যেটি তারা জানিয়েছেন যে 16.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে বিরাজ করছে সকাল 6টায়। তো এই তাপমাত্রা থাকলেও কিন্তু মৌলভীবাজারে যে উত্তাপহীন সূর্য সেটি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আজকে সকাল 9টার পর থেকে সূর্যের আলো আমরা কিছুটা পাচ্ছি, কিন্তু সেটা উত্তাপ নেই। ঠান্ডা যেটি আসলে ঠান্ডা বিরাজ করছে এই অঞ্চলে, আপনি জানেন যে হাওর, টিলা, পাহাড় এগুলো ঘেরাই কিন্তু মৌলভীবাজার। স্বভাবত এখানে জানুয়ারি মাসে আমরা দেখি যে তাপমাত্রাটা নেমে যায় খুব বেশি এবং এখানে প্রচন্ড যে শীতের প্রকোপ সেটি দেখা দেয়। ডিসেম্বর থেকে এবছর তাপমাত্রা নামতে শুরু করেছে। ডিসেম্বরে কিন্তু তাপমাত্রা এই অবস্থায় বিরাজ করছিল। এখন এই মাসে আসলে তাপমাত্রা আরো নামবে, তাপমাত্রা তীব্রতা দেখা দেবে, এমনটাই কিন্তু আমাদেরকে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে। যে সমস্যাটি আসলে মৌলভীবাজারে, আপনি জানেন যে শীতের যে প্রকোপ যেটি সেটির কারণে কিন্তু হাওর অঞ্চলে এবং চা বাগানগুলিতে কিন্তু তীব্রতা দেখা যায়। আপনি জানেন যে চা বাগানগুলিতে নিম্ন আয়ের মানুষের বসবাস রয়েছে, সেখানে মানুষের আসলে তাদের যে এই শীতের যে অবস্থা সেখানে কিন্তু তাদেরকে জনজীবনে বিপর্যস্ত করে তোলে। পাশাপাশি হাওর অঞ্চলে এই মুহূর্তে আসলে বোরো রোপণ করার সময়, কিন্তু এই যে আবহাওয়ার যে শীতের অবস্থার কারণে কিন্তু কৃষকরা জানিয়েছেন তারা যে খুব দেরিতে কিন্তু তারা মাঠে নামছেন। তো সব মিলে আছে এই মুহূর্তে শীতের তীব্রতা কিন্তু উঠানামা করছে, কখনো 10 ডিগ্রি কখনো 12 ডিগ্রি এর মধ্যে কিন্তু তাপমাত্রা বিরাজ করছে। তো এই অবস্থা আসলে বাজারে শীতের বিরাজ করছে আর কি। সাথেই থাকবেন। এবারে দিনাজপুরের পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, দিনাজপুরে আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? আমরা দেখতে পাই যে শীতে শ্রমজীবী সহ যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা বেশি দুর্ভোগ পোহান। তো দিনাজপুর এলাকার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? আপনি জানেন যে গতকালকে দিনাজপুরের সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস, সেটি নেমে আজকে এসেছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে। দিনাজপুরে আসলে গত 3 দিন থেকে সূর্যের দেখা পাওয়া যায়নি, আজকেও কিন্তু আসলে সূর্যের এখনো পর্যন্ত কোনো সূর্যের দেখা পাওয়া যায়নি। দিনাজপুরে এই গত সোমবার থেকে তীব্র
কনকনে শীত, মৃদু হিমেল হাওয়া বইতেছে, আপনার কুয়াশায় ঢেকে থাকতেছে, সারাদিন কুয়াশায় ঢেকে থাকতেছে। ফলে এই যে আপনার খেটে খাওয়া যেগুলো মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছে। কারণ এই যে কনকনে শীতের মধ্যে, ঠান্ডা বাতাসের মধ্যে কেউ আসলে বেশিক্ষণ ঘরের বাইরে থাকতে পারতেছে না। এর ফলে কিন্তু আসলে যারা এই শ্রমজীবী মানুষ, তারা কিন্তু মাঠে এসে কাজ করতে গিয়ে আবার তারা ফেরত যাচ্ছে। আর বিশেষ করে যেসব মানুষ সবসময় হোটেল বা রেস্তোরাঁ কাজ করতেছে, সবসময় তাদেরকে পানি ব্যবহার করতে হয়, এই মানুষগুলো আসলে বেশিক্ষণ কাজ করতে পারতেছে না। পাশাপাশি আপনাকে আরেকটু বলে রাখি যে হঠাৎ করে এই তীব্র শীতের কারণে এবং কুয়াশার কারণে কিন্তু আমি দেখতে পেয়েছি যে বীজতলাগুলোতে আসলে সকলে পলিথিন দিয়ে ঢেকে রাখতেছে। এখন আপনি জানেন যে বীজতলা তৈরি হচ্ছে, সেই বীজতলাগুলোকে আসলে চরম, এই ধরনের যদি শৈত্যপ্রবাহ যদি আসলে থাকে তাহলে কিন্তু আসলে বীজতলাগুলোর সমস্যা হবে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি আসলে দিনাজপুরে হঠাৎ করে কিন্তু এই শীতটা পড়েছে। গত নভেম্বর মাসে কিন্তু এই ধরনের কোনো শীত ছিল না। এই শীত হঠাৎ করে আসার কারণে কিন্তু সকলে নভেম্বর মাসে এই ধরনের শীত বা কুয়াশা না থাকার কারণে সকলে ধরে নিয়েছিল যে আসলে এবার হয়তো তেমন শীত পড়বে না। কিন্তু এবার এই গত সোমবার থেকে কিন্তু শীতের তীব্রতা এতটা বেড়েছে যে মানুষ আসলে হঠাৎ করে একটু শ্রমজীবী মানুষ তারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছে। তো আর বিশেষ করে শীতের কাপড় যেগুলো আছে, সেই শীতের গরম কাপড়গুলো এখনো পর্যাপ্তভাবে বিতরণ হয়নি, যার কারণে কিন্তু এই শ্রমজীবী মানুষদের চরম সমস্যার মধ্যে তাকে পড়তে হচ্ছে। এই ছিল আসলে দিনাজপুরের সর্বশেষ অবস্থা। রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। এই ছিল বিরতিহীন সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।